হেলাল সাহেব নুসরাতের সাথে ঝগড়া করা শেষে এসে সেই ড্রয়িং রুমে বসেছেন। এখনও পর্যন্ত সেখান থেকে নড়েননি। সুফি খাতুন দুই একবার এসে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আশানুরূপ যুৎসই কোনো উত্তর পাননি বলে বর্তমানে হেলাল সাহেবের আশেপাশে তাকে আর দেখা যাচ্ছে না। হেলাল সাহেবের শুভ্র মুখ গম্ভীর বটে। ওই ছোট মাছের মতো দেখতে মেয়েটা তার ছেলের মতো সুঠামদেহী পুরুষকে কিভাবে গাধা বলতে পারে? আরশের নখের যোগ্য কি ওই মেয়ে? ওহো, তার ছেলের সাথে ওই মেয়ের তুলনা দেওয়াই তো ভুল। হেলাল সাহেব নিজের অতর্কিত চিন্তার ভেতর মনে পড়ল আজ পুরো দিন প্রায় কেটে গেলেও আরশের দেখা পায়নি সে। কপালে ভাঁজের মোটা আস্তরণ পড়ল। চিন্তিত চোখ আশেপাশে ঘুরালেন, অতি আদরের ছেলেকে দেখার আশায়। অতি প্রিয় মুখটা না দেখতে পেয়ে বিরক্তি ফুটে ওঠে শরীরের প্রতিটা শিরায় শিরায়। তার বিরক্তি আরও বাড়িয়ে দিয়ে জাইন গম্ভীর কণ্ঠে সালাম দিয়ে ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে চলে যায় বাড়ির বাহিরে। জাইনের তৎপর গতিতে যাওয়া দেখে হেলাল সাহেবের চশমার আড়ালে থাকা চোখগুলো ছোট ছোট হয়ে গেল। ছেলের কাছ থেকে সালাম ছাড়া কোনো প্রকার হাই হ্যালো না পেয়ে একটু অসন্তোষ হলেন। চেহারায় তা স্পষ্ট ভেসে উঠল। পুরুষালী কুঁচকে যাওয়া চামড়া আরেকটু কুঁচকে গেল। নাক উপরে তুলে হেলাল সাহেব ভেঙচি কাটলেন জাইনকে পেছন থেকে। জোর গলায় স্ত্রীকে ডেকে উঠলেন, লিপি, ও লিপি। লিপি বেগম মৃদুস্বরে উত্তর দিলেন, জি আসছি। স্ত্রীর নিকট থেকে উত্তর পেলেও সেটা নিজের পছন্দসই না হওয়ায় রেগে গেলেন হেলাল সাহেব। এই মুহূর্তে তার দ্বারা অপেক্ষা করা সম্ভব না। তাই আবারও চিৎকার করে গর্জে ওঠার মতো লিপি বলে ডেকে উঠলেন। লিপি বেগম তড়িঘড়ি করে বের হয়ে আসলেন কিচেন থেকে। ওড়নার কোনায় হাত মুছলেন, কপালের ঘাম ওড়না দিয়ে ঘষে মুছে নিলেন। স্বামীর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? চিৎকার করে এলাকা শোনাচ্ছেন কেন? হেলাল সাহেব খিচে যাওয়া মেজাজে বললেন, বেশ করেছি, চিৎকার করেছি। তোমাকে এই নিয়ে 7 বার ডাকলাম, কোনো হ্যাঁ না উত্তর করলে না কেন? লিপি বেগম শুধরে দিয়ে স্বামীকে বললেন, 7 বার নয় 2 বার ডেকেছ। হেলাল সাহেব তার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। গর্জন তর্জন করে কঠিন আওয়াজে স্ত্রীর নিকট জানতে চাইলেন, আরশ কোথায়? লিপি বেগম দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন। সত্যিই তো, আজ সারাদিনে একবারও আরশের দেখা পাননি লিপি বেগম। মৃদু কণ্ঠে অনিশ্চয়তা নিয়ে জানালেন, হয়তো এখানে আশেপাশেই আছে। হেলাল সাহেব স্ত্রীকে কিছুক্ষণ রাগী চোখে লক্ষ্য করলেন। দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে জিজ্ঞেস করলেন, হয়তো কি? ছেলের খোঁজ রাখো না কেমন মা তুমি? লিপি বেগম নিজেও রেগে গেলেন। পাল্টা প্রশ্নের বাণ ছুঁড়ে মারলেন, আপনি কেন জানেন না আরশ কোথায়? আপনি কেমন বাবা? দুজন দুজনের দিকে কিয়ৎকাল তাকিয়ে থেকে নীরব চোখে শুধু যুদ্ধ চালালেন। লিপি বেগম হেলাল সাহেবকে ড্রয়িং রুমে একা ফেলে রেখে কিচেনে যেতে যেতে মুখ মুছড়ে ভেঙচি কেটে গেলেন। হেলাল সাহেব বিড়বিড়িয়ে আওড়ালেন, মহিলার অবস্থা দেখো, স্বামীকে মুখ মুছড়ে কীভাবে যাচ্ছে, বেয়াদব। সন্ধ্যা হয়ে এসেছে, বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ। নিকষ কালো অন্ধকারে ডুবেছে ধরণী। বৃষ্টির হঠাৎ আগমনে একটু বিভ্রান্ত বটে মাহাদি। একটু আগে সে হসপিটাল থেকে ফিরে এসেছে সৈয়দ বাড়িতে। ডাক্তার নিশ্চিত করেছেন যে আরশ এখন বিপদের বাহিরে। কিন্তু হসপিটাল থেকে আসার পথে যা দেখল তা দেখে সে নিজে বিপদের ভেতর ঢুকে গেছে। এই বাড়ির সব মানুষই কি এমন অদ্ভুত রকমের? মাহাদির মনে প্রশ্ন জাগল। একজন কাদায় শুয়ে গড়াগড়ি খায় তো অন্যজন দিন দুপুরে ঝগড়া করে। ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে যখন নামছিল তখনই সব চিন্তা করছিল সে। হঠাৎ গলা খাকারি দেওয়ার শব্দে তার ধ্যান ফিরে আসে গভীর চিন্তা থেকে। চোখ তুলে সামনে তাকায়, চোখাচোখি হয় হেলাল সাহেবের সাথে। মৃদু শব্দে সালাম করে মাহাদি।
সালামের জবাব হেলাল সাহেব ফিরিয়ে দেন। হাত তুলে ইশারা করেন তার দিকে আসার জন্য। মাহাদি কপালে ভাঁজ ফেলে এগিয়ে যায় হেলাল সাহেবের দিকে। চিন্তার উদ্ভব ঘটে আকস্মিক হেলাল সাহেব তাকে কেন ডাকছেন। নিজের গম্ভীর মুখখানা আরও একটু গম্ভীর হয়ে ওঠে। চোখে মুখে বিরক্তি এঁটে যায় নিমিষেই। একটা কাজে যাবে তার মধ্যেও বাধা। ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে হেলাল সাহেবের সামনের সোফায় বসে। প্রশ্নাতীত গলায় জিজ্ঞেস করে, কোনো প্রয়োজন আঙ্কেল? হেলাল সাহেব নিজের সরু চোখ দিয়ে উপর থেকে নিচে মাহাদিকে অবলোকন করেন। বোঝার চেষ্টা করেন কোনো ঘ্যাপলা আছে কিনা এই ছেলের মধ্যে। বন্ধুর ছেলে হলেই কি পার পেয়ে যাবে সে তার সন্দেহের হাত থেকে? ওহো, একদম না। এই হেলাল কারোর সাথে নাইনসাফি করে না। মাহাদির ভেতর কোনো ঘ্যাপলা না পেয়ে নড়ে চড়ে বসে আবারও চিন্তা করতে লাগলেন। সকাল পেরিয়ে সন্ধ্যা প্রায়, আরশের দেখা নেই কেন? আজ একবারের জন্য আরশকে দেখেননি তিনি। লিপি বেগমকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি প্রত্যাশা অনুযায়ী কোনো কথার উত্তর দিতে পারেন না। তার স্ত্রীর উপর সমরূপে বিরক্ত হেলাল সাহেব মাহাদির দিকে চোখ বুলিয়ে নিয়ে তীক্ষ্ণতার সহিত জানতে চাইলেন, তুমি এখানে, তাহলে আরশ কোথায়? মাহাদির গম্ভীর মুখ আরও একটু গম্ভীর হয়ে ওঠে আরশের কথা জিজ্ঞেস করায়। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে। ভেতরে ভেতরে মিথ্যে বলার জন্য সব কথা গুছিয়ে নেয়। মুখে স্বাভাবিকতা ফিরিয়ে নিয়ে এসে পুরুষালী পুরো ঠোঁট নাড়িয়ে জানায়, জি, আরশ আমাদের এক বন্ধুর সাথে আছে। হেলাল সাহেব পর মুহূর্তেই প্রশ্ন করেন, তাহলে তুমি এখানে কেন? মাহাদি ঠোঁট কামড়ে ধরে অপ্রস্তুত হাসে। বুদ্ধিদীপ্ত পুরুষালী চোখজোড়া আশেপাশে ঘুরিয়ে বলে ওঠে, জি, বাসা থেকে স্ন্যাক্স নিতে এসেছি। হেলাল সাহেব তীক্ষ্ণ চোখ দিয়ে মাহাদির দুই হাত পরিদর্শন করেন। তারপর ভ্রুযুগল কুঞ্চিত করে জিজ্ঞেস করেন, কোথায় স্ন্যাক্স? তোমার হাত তো খালি। মাহাদি থতমত খেয়ে যায়। ইতস্তত কণ্ঠে বলে ওঠে, জি। হেলাল সাহেব মাহাদিকে শুধরে দিয়ে বলে ওঠেন, জি নয়, আমি জিজ্ঞেস করেছি হাত খালি কেন? স্ন্যাক্স নিতে তো এসেছ। প্রশ্নটা জিজ্ঞেস করে আবারও চোখ সরু করে মাহাদির দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকেন হেলাল সাহেব। হেলাল সাহেবের জেরার মুখে পড়ে মাহাদি বোকার মতো হেসে পরিবেশ স্বাভাবিক করতে চায়। ফিকে হয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, তাই তো। মনে মনে মিথ্যা কাহিনী সাজায় মাহাদি। আসল কথা বললে এই বাড়ি আর ওই বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এটা নিশ্চিত। তাই বিশ্বযুদ্ধ আটকাতে নিজের মুখ আটকে নেয়। ধীর মনোবল নিয়ে মিথ্যা কথা বলে। আরশ গ্রোসারি শপে। হেলাল সাহেব শুধালেন, গ্রোসারি শপে ওর কী কাজ? মাহাদি ঝটপট উঠে দাঁড়ায়। হেলাল সাহেবকে আরেকটা প্রশ্নের সুযোগ না দেওয়ার জন্য উল্টো পায়ে মেইন দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, আসলে আঙ্কেল, আরশও কার্ড নেয়নি আর আমিও আবার আমাদের ওই বন্ধুও কার্ড আনিনি। কিন্তু জিনিস না কিনে কিছু খাবার গ্রোসারি শপে দাঁড়িয়ে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। এখন আরশ আর আমাদের ওই বন্ধুকে ওখানে আটকে রেখেছে আর আমাকে এখানে কার্ড নেওয়ার জন্য পাঠিয়েছে। মাহাদি তাড়াতাড়ি করে এই বিপদের সামনে থেকে পালাতে যাবে হেলাল সাহেব গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কখন আসবে তোমরা এটা তো বলে যাও। মাহাদি দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে গলার আওয়াজ বাড়িয়ে বলল, সপ্তাহ 10 দিন পর ফিরে আসবো আমরা। আমরা আমাদের ওই ফ্রেন্ডের বাসায় কয়েকদিন থাকব। কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করবে আরশ ওখানে। মাহাদি যান গলার কাছে নিয়ে পালিয়ে গেল। নাক কুচকে সৈয়দ বাড়ির ফটকে দাঁড়িয়ে ভৎসনা জানায় হেলাল সাহেবকে। একটা মানুষ এত প্রশ্ন করতে পারে কিভাবে? বিরক্তিকর। নুসরাত সন্ধ্যাবেলা পড়ে পড়ে ঘুমাচ্ছিল, কিন্তু ভয়ঙ্কর রকম এক বাস্তব স্বপ্ন দেখে তার বন্ধ হওয়া চোখগুলো তড়িৎ গতিতে খুলে যায়। চোখ খোলার পর সব কিছু ঝাপসা ঝাপসা মনে হতে লাগলো। আরশকে হয়তো স্বপ্নে দেখেছে।
কিন্তু কি বলছিল আরুষ? কানের কাছে ফিসফিস করে কিছু একটা তো বলছিল সে। কি সেটা? নুসরাত মনে করতে পারল না। যে স্বপ্নগুলো বাস্তবিক হয় সেই স্বপ্নগুলো মনে রাখা একটু কষ্টকর হয়। নুসরাত হাল ছেড়ে দিল না। চাপ দিতে থাকলো নিজের মস্তিষ্কের প্রতিটা নিউরনে, যাতে আরুষের বলা কথাটা তার মনে পড়ে যায়। হঠাৎ আজ সন্ধ্যাবেলায় ঘুমানোর জন্য নুসরাতের শরীরটা একটু অলসতা গেড়ে বসেছে। তাই বিছানায় আবারও হাত পা ছুঁড়ে শুয়ে পড়ল। ঘুমের ভাব এখনও না কাটায় চোখ বন্ধ করে নিতেই স্বপ্নে দেখা কিছু মনে পড়ল। আরুষের বলা কথাগুলো সাইরেনের মতো কানের কাছে শব্দ হলো। চোখ খিচে নিতেই আবারও আরুষের বলিষ্ঠ হাত জোড়া নিজের গলার কাছে ভাসল। নিজের ওপর বিরক্ত হলো। এত বাস্তবিক একটা স্বপ্ন দেখে সে কী করে ভুলে গেল? নিজের চুলগুলো খামচে ধরে বিছানার প্রান্তে ঝুলে রইল। স্বপ্নকে স্বপ্ন ভেবে ভুলে যেতে চাইল, কিন্তু বারবার সেটা মাথায় চড়ে বসল। অধিক চেষ্টার পরেও নিজের মনের ভেতর থেকে স্বপ্নের রেশ কাটাতে পারল না। বিরক্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে এসির রিমোট হাতে নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। শরীর ঘেমে গেছে সেটা ঢের ভালো অনুভব করতে পারছে। নিজে ওভারসাইজড হ্যালো কিটির টি শার্ট টেনে পেটের উপর তুলে ফেলল। এর মধ্যে ইসরাত এসে রুমে প্রবেশ করল। ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? শরীর এমন ঘেমে আছে কেন? নুসরাত মৃদু কণ্ঠে ইসরাতকে বলল, বাস্তবিক স্বপ্ন দেখেছি। ইসরাত এগিয়ে এসে বিছানায় বসতে বসতে জিজ্ঞেস করে, কি স্বপ্ন দেখেছিস? নুসরাত একপেশে ভ্রু বাঁকিয়ে বিতৃষ্ণা নিয়ে জানায়, একজনকে দেখেছি, মুখ দেখিনি, কিন্তু অনুভব করেছি। ইসরাতের শান্ত কথায় এবার কিছুটা বিরক্তি খুঁজে পাওয়া যায়। হিসহিসিয়ে বলে ওঠে, সেটাই তো জানতে চেয়েছি, কাকে অনুভব করেছিস? নুসরাত ভ্রুক্ষেপহীনভাবে শোয়া থেকে উঠে বসতে বসতে নির্লিপ্ত গলায় জবাব দেয়, আরুষ ভাইকে। ইসরাত কথা বলতে যায়, নুসরাত কেটে দেয়। মৃদু কণ্ঠে বলে ওঠে, অন্য বিষয়ে কথা বলি। ইসরাত আর ঘাটায় না, শান্ত গলায় জিজ্ঞেস করে, ডাক্তার কি বলেছে? কোমরের হাড়ে ফ্র্যাকচার হয়েছে কিনা এক্স রে করে দেখে নিতে। এখন শুধু ব্যথানাশক ঔষধ দিয়েছে। ইসরাত শুধায়, তাহলে কি আগামীকাল তুই হসপিটালে আবার যাবি? নুসরাত উদাসীন কণ্ঠে জানায়, না, 2-3 দিন পর যাব। এর মধ্যে কমে গেলে তো আর যাব না। নুসরাত সে কথা শেষ করে উদ্গ্রীব কণ্ঠে ইসরাতকে বলে ওঠে, জানিস আজ কি হয়েছে? নুসরাতের কথায় ইসরাত নড়ে চড়ে বসে। চোখে মুখে কৌতূহল নিয়ে নুসরাতের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। নুসরাত উঠে দাঁড়িয়ে নিজের কাবার্ড খুলে আনমোল ডার্ক চকলেট বের করতে করতে বলে, বালের নেতার সাথে দেখা হয়েছে হসপিটালের করিডোরে। বালের নেতা মানে? ব্রাহ্মণবাড়িয়ার ওই নেতা? নুসরাত মাথা নাড়ায় উপর নিচ, বিরক্তিপূর্ণ কণ্ঠে বলে ওঠে, এত বিরক্তিকর মানুষ কিভাবে হতে পারে? যেখানে দেখে সেখানে এসে গায়ে পড়ে কথা বলতে চলে আসে। তুই নেতা মানুষ, তুই হবি মুডি। না, তুই হলি মহিলাদের সাথে কথা বলার জন্য উদ্গ্রীব। এটা কি যায় কোনো ভবিষ্যৎ নেতার সাথে? ইসরাত নুসরাতের কথায় সুর মিলিয়ে বলে ওঠে, না, এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাই ওই ব্যাটা মাথা মোটাকে। নাহিয়ানের কথা বলতে বলতে নুসরাত মুখের ভাবভঙ্গি বারবার পরিবর্তন করল। ইসরাত ঠোঁট চেপে হেসে উঠল আকস্মিক। ঠাট্টার স্বরে নুসরাতকে অপ্রস্তুত করার জন্য বলে ওঠে, মেবি হি হ্যাজ ফলেন ইন লাভ উইথ ইউ। ইসরাতের কথায় নুসরাত সামান্য কয়েক সেকেন্ডের জন্য চোখ বড় বড় করে নিল। পর মুহূর্তেই দুই বোন দুইজনের দিকে তাকিয়ে থেকে রুম কাঁপিয়ে হেসে উঠল। নুসরাত নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে বলে উঠল, ভাই, মানুষ আমার মধ্যে কি দেখে প্রেমে পড়বে তুই বল?
ইসরাত হাত বাড়িয়ে নুসরাতের খোঁপা বাঁধা অগোছালো চুলগুলো আরও বেশি অগোছালো করে দিয়ে বলল, এই মায়াবী চেহারা দেখে। নুসরাত হেসে উড়িয়ে দিল ইসরাতের কথা। মাছি তাড়ানোর ভঙ্গিতে দুই হাত দুই পাশে নাড়াল। রুমের পরিবেশ আরও কিছুক্ষণের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। আর তখনই জাইনের পুরুষালী হাস্কি গলার আওয়াজ দোতলায় ইসরাতের কানে স্পষ্ট ভেসে আসলো। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে মিচকে শয়তানের মতো হাসল। ওড়না ছাড়া দৌড় দেয় সিঁড়ির দিকে জাইন কেন এসেছে তা জানার জন্য। কিন্তু পর মুহূর্তেই ইসরাতকে অবাক করে দিয়ে আবারও ফিরে আসে উল্টো পায়ে হন্তদন্ত হয়ে। আশেপাশে চোখ বুলিয়ে নিজের ওড়না খোঁজে। কাঙ্ক্ষিত জিনিস চোখের সামনে কোথাও খুঁজে না পেয়ে এলোমেলো কণ্ঠে গালি দিয়ে ওঠে, হ্যাডা, প্রয়োজনের সময় কোনো সাউয়া হাতের কাছে পাই না। ইসরাতের গায়ে ওড়না দেখার পরপর নুসরাতের শিকারী দৃষ্টি সেদিকে চলে যায়। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের গতিতে এসে উড়ন্ত গতিতে ইসরাতের গায়ের উপর থেকে জর্জেট ওড়না টেনে নিয়ে আবারও দৌড় দেয় নুসরাত। কাঠের দরজার সাথে পায়ের আঙুল লেগে আঘাত লাগে। একবার নিজের দৌড়ের গতি থামিয়ে পা চেপে ধরে আর্তনাদ করে ওঠে। তারপরে ইসরাতের দৃষ্টিসীমার বাহিরে উড়ে চলে যায়। ড্রয়িং রুমে নাসির সাহেব বসে আছেন। নুসরাত তাড়াহুড়ো করে গিয়ে সোফায় বসতে বসতে জাইনের উদ্দেশ্যে সালাম ঠোকে। সালাম ভাইয়া। জাইন নিজেও গম্ভীর কণ্ঠে নুসরাতের সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম। নুসরাত নাসির সাহেবের পাশে বসে সেন্টার টেবিলে রাখা আঙুরের উপর হামলে পড়ে। পিরিচ থেকে এক মুঠো আঙুর তুলে নিয়ে মুখে একসাথে ঢুকিয়ে জিজ্ঞেস করে, কি মনে করে এখানে ভাইয়া? জাইন নুসরাতের দিকে তাকিয়ে হাসে। আলগোছে পকেট থেকে ব্ল্যাক কার্ড বের করে ইশারা করে সেদিকে। সেটা দেখতেই নুসরাতের ঠোঁটে হাসি ফুটে ওঠে আপনা আপনি। ঠোঁট চোখা করে তীক্ষ্ণ চোখ বুলায় আমেরিকান এক্সপ্রেসোর দিকে। আর কোনো প্রশ্ন করে না সে। জাইন এবার সূক্ষ্ম কণ্ঠে জিজ্ঞেস করল, মনে হচ্ছে উড়ে এসেছ? নুসরাত কাচের পিরিচে পেস্ট্রির টুকরো তুলে নিতে যাবে জাইন মৃদু কণ্ঠে বলে ওঠে, প্রয়োজন নেই এটার। নুসরাত ভ্রু কুঁচকে তাকায়। নিজের পেস্ট্রির দিকে ইশারা করে দাঁত কেলিয়ে হেসে উত্তর দেয়, আপনাকে লজ্জা দেওয়া উচিত নয়। তারপরও বলবো ভাইয়া, এটা আপনাকে দিচ্ছেটাকে? এটা আমি নিজের জন্য নিয়েছি। যদি খেতে চান তাহলে কষ্ট করে নিজে প্লেটে তুলে নেন। জাইন নুসরাতের সূক্ষ্ম অবমাননা আলগোছে ঢোক গিলে নেয়। নাসির সাহেবের দিকে তাকাতেই নাসির সাহেব গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তুমি শুধু রেজিস্ট্রি করতে চাও? জাইন হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো। নাসির সাহেব পকেট থেকে চশমা বের করে কপালে ভাঁজ ফেলে ফু দিয়ে গ্লাস পরিষ্কার করে নেয়। নুসরাত নিজেও প্যান্টের পকেট থেকে নিজের চশমা বের করে ফু দিয়ে পরে নেয়। বাপ মেয়ে ভ্রুযুগল কুঁচকে একসাথে জাইনের দিকে উপর নিচ তাকান। নাসির সাহেব গম্ভীর কণ্ঠে আবারও বললেন, দেখো, আমি একজন বাবা। আমার মেয়েকে যদি কেউ বলে ছেলে একা এসে হাত চাইতেই আমি আমার মেয়ের হাত দিয়ে দিয়েছি তার হাতে, সমাজের কোনো মূল্যায়ন করলাম না, তখন আমি কী উত্তর দেব? আমার মেয়ের দিকে আঙুল উঠবে বিদেশি ছেলেকে জাদু করে বিয়ে করেছে। জাইন সরি বলে প্রথমে ক্ষমা চেয়ে নিল নাসির সাহেবের কথা কাটার জন্য। নিজের রাশভারী গলায় বলে ওঠে, যেখানে আমাদের বিয়ে আগেই হয়ে গিয়েছে সেখানে মানুষ কি বলল আমি তার পরোয়া করি না। নুসরাত চুপচাপ এক পা সোফার উপর তুলে বসে রইল। দোতলার বারান্দায় ততক্ষণে ইসরাতও এসে দাঁড়িয়েছে। রেলিংয়ে হাত চেপে উকি দিল জাইনকে পরিষ্কার দেখার আশায়। তখনই আবার নাসির সাহেব বললেন, সেটা তুমি বললে হবে না বাবা, সমাজ বলতে তো কিছু আছে। তোমাদের বিয়েটা সমাজের কাছে এখনও স্বীকৃতি পায়নি। আমাদের ফ্যামিলির ভেতর কি হয়েছে এখনও আমাদের কাছের অনেক আত্মীয় স্বজনই জানে না। আর সেখানে, যাই হোক, তুমি বললে তুমি সমাজের পরোয়া করো না।
কিন্তু আমাদের করতে হবে। আমি এই সমাজে বসবাস করি, আর এই সমাজ আমার মেয়ের দিকে আঙুল তুলুক সেটা আমি একদমই চাই না। আমার মেয়ে ফেলনা নয় যে মানুষ তার দিকে আঙুল তুলবে। আমি এখনও বেঁচে আছি জাইন, আর আমি বেঁচে থাকতে আমার মেয়েদের উপর আঙুল তোলার সাহস আমি কাউকে দেব না। জাইন এবার গম্ভীর কণ্ঠে জানতে চাইল, আপনি এখন কি চাচ্ছেন আমার কাছে মেজো আব্বু? নাসির সাহেব পানি পান করলেন। এক নিঃশ্বাসে কথা বলায় হাঁপিয়ে উঠেছেন তিনি। শব্দ করে শ্বাস ফেলে অনুভূতিহীন কণ্ঠে জানালেন, নাথিং, অনেক বেশি কিছু না। সমাজের চোখে তোমাদের বিয়েটা বৈধ করতে চাচ্ছি। তুমি বড় ভাইকে বড় ভাবিকে এখানে নিয়ে আসো। একটা সাধারণ অ্যারেঞ্জ ম্যারেজ যেভাবে হয় সেভাবে তোমরা সবাই এসে ইসরাতকে দেখবে। তারপর তার হাত আমার কাছে চাইবে। আমি তোমাকে পরিদর্শন করব এবং এটা নিশ্চিত করব যে আমার মেয়ের উপযোগী জীবনসঙ্গিনী তুমি। তারপর তোমাদের আবারও প্রথম থেকে বিয়ে হবে, কারণ মেয়েদের বিয়ের বিষয়ে অনেক শখ থাকে। আমি মনে করি আমার মেয়েরও আছে, তাই আমি তার এই শখ অপূর্ণ রেখে বিয়ে দিতে চাই না। বুঝেছ আমি কি বলেছি? জাইন নির্দ্বিধায় উত্তর দিল, জি। আর কিছু মেজো আব্বু? নাসির সাহেব দুই পাশে মাথা নাড়ালেন। জাইন উঠে দাঁড়ালো। সালাম জানিয়ে দরজার দিকে বের হয়ে যাবে, নিজের দিকে কারোর প্রবল দৃষ্টি অনুভব হলো। ঘাড় কাত করে তড়াক করে পেছনে তাকাতেই চুপচাপ মলিন মুখে দোতলায় দাঁড়িয়ে থাকা ইসরাতের সাথে চোখাচোখি হলো। জাইনাস ইসরাতের পানে চেয়ে হাসল না। গম্ভীর মুখ করে স্থির দৃষ্টি কিছুক্ষণ তাক করে রাখল শুভ্র মেয়েলি মুখে। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বিড়বিড় করতে করতে দ্রুত পায়ে নাসির মঞ্জিল পরিত্যাগ করল। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে মাথায় হাত রেখে এখনও বসে আছেন হেলাল সাহেব। চোখে মুখে কিছুটা উদ্বিগ্ন ভাব ফুটে আছে। কপালে হাত চেপে রেখে যখন কিছু চিন্তা করছিলেন তখন নাকে এসে লাগলো পুরুষালী আতরের ঘ্রাণ। লেবু পাতার সুগন্ধিতে পুরো ড্রয়িং রুম মম করে উঠল। নিজের নিকট গন্ধটা তীব্র করে পেতেই হেলাল সাহেব কপাল থেকে হাত সরিয়ে চোখ খুলে জাইনের দিকে তাকালেন। সোজা হয়ে বসতে বসতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ও বাড়ি থেকে এসেই পান্ডার মতো মুখ ফুলিয়ে বসে আছো কেন? তোমাকে ভয়ঙ্কর লাগছে। হেলাল সাহেবের কথায় জাইন রিয়্যাক্ট করল না। জাইনকে নড়তে না দেখে বিভ্রান্ত হলেন সামান্য হেলাল সাহেব। ঠোঁট থেকে রসিকতা সরিয়ে সিরিয়াস ভঙ্গিতে জানতে চাইলেন, কি হয়েছে? গুরুতর কোনো সমস্যা? জি, সমস্যা তো বটেই। আমার চিন্তাটা তো আপনাকে নিয়ে। জাইন নিরেট কণ্ঠে কথাটা শেষ করে। জাইনের কণ্ঠে কোনো শ্লেষ খুঁজে পেলেন না হেলাল সাহেব, তাই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমাকে নিয়ে কীরকম চিন্তা? জাইন নিজের গলা নিচু করে নিল। ফিসফিস করে হেলাল সাহেবের উদ্দেশ্যে বলল, আব্বু, আমার সত্যি আপনার জন্য কষ্ট হচ্ছে। মানুষ আপনাকে রাস্তায় দেখলে ছি বলবে। হেলাল সাহেব আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেন? প্রশ্ন এটা না। আগে বলুন, ইসরাতের খোঁজখবর নেওয়া শেষ? না, এখনও শুরু করিনি। কিন্তু মানুষ। হেলাল সাহেবের কথাটা কেটে দিল জাইন। ফিসফিস করে সতর্ক আওয়াজে বলল, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ইসরাতের সম্বন্ধ নিয়ে যান, না হলে মানুষ আপনাকে ছি বলবে। আগে এটা তো বলবে, ছি কেন বলবে মানুষ? জাইন দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় বলল, সবাই জেনে গেছে ইসরাতের সাথে আমার বিবাহের কথা। তাতে কি? আরে আব্বু, আপনি এখনও বুঝতে পারছেন না? মানুষ খারাপ বলবে না। আপনার ছেলের বউ নিজের বাপের বাসায় এখনও থাকে, আর তার খরচও তার বাবাই বহন করে। জাইনের কথার সাথে মানুষের ছি দেবে কেন তা যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলেন না। জাইন বলল, আব্বু, এখনও সময় আছে।
মেজো আব্বু মানুষের কাছে কথা ছড়ানোর আগেই আপনি গিয়ে ধুমধাম করে ইসরাতকে তুলে নিয়ে আসেন। এতে আপনার সম্মান আরও বেড়ে যাবে, বুঝেছেন? সেই তো রেজিস্ট্রি করে নিয়ে আসব। তাহলে এর আগে ধুমধাম করে তুলে নিলে কেমন হয়? আপনার জয়ধ্বনি মানুষের মুখে মুখে থাকবে। হেলাল সাহেব গভীর চিন্তায় চলে যেতেই জাইন ঠোঁট কামড়ে হেসে দিল। সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, দন্তকপাটির মধ্যেই বিলীন হয়ে গেল। হেলাল সাহেব উপর নিচ মাথা নাড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তাহলে এখন যত তাড়াতাড়ি সম্ভব ইসরাতের বিষয়ে খোঁজ নিতে হবে। জাইন, আমরা এক কাজ করি, আগামী বুধবারে বিয়ের জন্য হাত চাইতে চলে যাই। কি বলো তুমি? জাইন হ্যাঁ ভঙ্গিতে উপর নিচ মাথা নাড়াল। হেলাল সাহেব গম্ভীর চিন্তায় লিপ্ত হলেন। চিন্তা শেষে চোখ তুলে জাইনের উদ্দেশ্যে বললেন, আমাকে একটা ওয়াদা করতে হবে। জাইন শুধালো, কি বিষয়ে? হেলাল সাহেব নির্লিপ্ত কণ্ঠে বললেন, আমার কথার মধ্যে তুমি কোনো কথা বলতে পারবে না। ওয়াদা করো। জাইন পুরুষালী ঠোঁটজোড়া নাড়িয়ে শক্ত কণ্ঠে আওড়ায়, ওয়াদা। পরের দিন সকালবেলা মিষ্টি রোদের আজ দেখা মিলেছে। সূর্যের দেখা মিললেও তার তেজ তেমন প্রকট না। চারদিকে বাতাস বইছে। বাতাসের সাথে গাছের ডাল শুকিয়ে যাওয়া পাতাগুলো মর্মর শব্দে ঝরে পড়ছে নিচে। ইসরাত আজ ভার্সিটিতে যাবে, তাই নুসরাত তাকে এগিয়ে দেওয়ার জন্য সাথে বেরিয়েছে। ইসরাতের ভার্সিটিতে কি একটা প্রোগ্রাম আজকে, তাই ইসরাতের সেখানে উপস্থিত থাকা জরুরি। বাড়ি থেকে বের হতেই হসপিটালের সেই দুইজন লোক নুসরাতের চোখে পড়ল। ফিসফিস করে ইসরাতের উদ্দেশ্যে বলল, ওই দেখ কার্টুনগুলোকে, গতকাল থেকে দেখছি আমার পিছু নিয়েছে। ইসরাত আর চোখে লক্ষ্য করল তাদের। নুসরাতের কথা অনুযায়ী সত্যি দুইজনকে দেখতে কার্টুনের মতো দেখাচ্ছে। তারা ওই দুইজনকে পাত্তা না দিয়ে সামনে পা বাড়ালো। তারা যত সামনে আগালো দুইজন তাদের পেছন পেছন আসলো। ইসরাত সিএনজিতে উঠে চলে যাওয়ার পর দুইজন নুসরাতকে চুপিসারে লক্ষ্য করতে লাগলো। নুসরাত পকেটে হাত রেখে দূর দূরান্তে চোখ সরু করে তাকালো। এটা দুইজনই নোটিস করল। গুরুত্বপূর্ণ কিছু হতে পারে বলে দুইজন নোটিস করল। হেলাল সাহেবকে তথ্যটা জানানোর জন্য কল দিল। দুই রিং হতেই কল রিসিভ করলেন হেলাল সাহেব। কিছু জিজ্ঞেস করার আগেই দুজন পরামর্শ করে নিল কে বলবে। বাপাসের লোকটা বলল, এসমাম তুই বল। এসমাম নামক লোকটা অপর পাশের লোকটাকে বলল, না তুই বল এহসান। দুইজনের কথা কাটাকাটির মধ্যে হেলাল সাহেব ধমক দিলেন। জিজ্ঞেস করলেন, কি গুরুত্বপূর্ণ খবর আমাকে জানাও। এহসান তুমি বলো। এহসান জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে ওঠে, আপনি আমাদের যার উপর নজর রাখার জন্য বলেছিলেন তিনি এখন রাস্তায় দাঁড়িয়ে দূরে কোথাও চেয়ে আছেন। ফোনের অপর পাশে হেলাল সাহেব দাঁতে দাঁত চাপলেন। কিরমিরিয়ে জিজ্ঞেস করলেন, এই তোমাদের গুরুত্বপূর্ণ খবর? দুজন একসাথে বলে উঠল, জি হ্যাঁ। ফোন রাখো গাধারা, আর ওর উপর নজর রাখো। দুজন সামনে তাকিয়ে দেখল নুসরাত নেই। একসাথে চিৎকার করে বলে ওঠে, ম্যাম কোথায় গেল? হেলাল সাহেব রুড গলায় হিসহিসিয়ে বললেন, ওকে তাড়াতাড়ি খুঁজে বের করো, না হলে। হেলাল সাহেবের কথা কেটে দিয়ে তারা বলে উঠল, এই তো ম্যামকে পেয়ে গেছি স্যার। হেলাল সাহেব স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। হেলাল সাহেব ফোন কাটতে যাবেন, এসমাম ফোন টেনে নিয়ে গিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, স্যার ম্যাম তার থেকে 2-3 বছরের ছোট একটা ছেলেকে ব্যাট দিয়ে পেটাচ্ছেন। হেলাল সাহেবের ছোট ছোট চশমার পেছনে থাকা চোখগুলো বৃহদাকার ধারণ করল। তিনি মেয়েটাকে কতটা ভদ্র সভ্য মনে করেছিলেন, আর এখন দেখেন কি। শক্ত কণ্ঠে আদেশ দিলেন, নজর রাখো।
আর কি কি ঘটে সব আমাকে ইনফরমেশন দাও। দুজন একসাথে বলে ওঠে, ইয়েস স্যার। ইসরাতের ভার্সিটিতে আজ একটা বিশেষ প্রোগ্রাম রাখা হয়েছে। সেখানে কিছু গণ্যমান্য ব্যক্তিরা আসবেন। এই প্রোগ্রামের মূল কারণ হলো যারা টাকার অভাবে পড়তে পারছেন না বা দরিদ্রতার কারণে বিবাহ সম্পন্ন হচ্ছে না, তাদের জন্য একটা ফান্ড খোলা। নাসির সাহেব, শোয়েব সাহেব আর সৈয়দ সাহেবকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। নাসির সাহেব কিছু ব্যস্ততার কারণে প্রথমেই তিনি না করে দিয়েছেন, তাই আজ শুধু শোয়েব সাহেব না হয় সৈয়দ সাহেব আসবেন। ইসরাতকে ভলেন্টিয়ারের দায়িত্বে রাখা হয়েছে। প্রিন্সিপাল রুমে মিটিং শেষে যখন ক্যাম্পাসে বিশেষ অতিথিদের নিয়ে আসা হলো, ইসরাতের ক্লাসমেটরা সিনিয়র হিসেবে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিল। ইসরাত তখনও লক্ষ্য করেনি স্টেজে আসা মানুষগুলোকে। অতিরিক্ত মানুষের জন্য পুরো স্টেজ এরিয়া গরম হয়ে উঠেছে। মানুষের সংস্পর্শে দ্বিগুণ ঘেমে যাচ্ছিল। ইসরাত তাদেরই একজন। ঘামের গন্ধে বমির উদ্রেক হলো, তাই ভাবল ঠান্ডা পানি পান করলে হয়তো বমির উদ্রেক কমবে। ব্যাগ থেকে ঠান্ডা পানি বের করে পান করতে যাবে, অস্বাভাবিকভাবে হাত কেঁপে উঠল। ইসরাত ভ্রুকুচকে নিজের হাতেরই অধঃপতন লক্ষ্য করল। সেখান থেকে চোখ ফিরিয়ে আনতেই নিজের দিকে কারোর তীব্র দৃষ্টি অনুভূত হলো। মেয়েলি নাজুক শরীরখানা তখনই টান টান শক্ত হয়ে আসলো। ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো না। শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে বোতলের ছিপি খুলে পানি খেতে নেবে তাড়াহুড়োয়, আর হাত কাঁপায় নাকে মুখে পানি ঢুকে বিষম উঠে গেল। মুখ চেপে ধরে কুকু করে কেশে উঠতেই পিঠে কারোর শক্ত হাতের স্পর্শ পেল। ইসরাত তড়াক করে দূরে সরে যাবে তার আগেই মেয়েলি কবজি চেপে ধরল জাইন। চোখ বড় বড় করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কাম ডাউন ইসরাত, এটা আমি। আগে এটা বলুন, ঠিক আছেন আপনি? ইসরাত নিজের মুখে হাত চেপে ধরল। গলায় এখনও কিছু একটা করছে। জাইনকে দেখে অবাক হলো, তবুও অবাকতা ঢেকে রেখে মৃদু কণ্ঠে জানালো, ঠিক আছি আমি। জাইন কণ্ঠ খাদে নামিয়ে যতটা সম্ভব শান্ত গলায় জিজ্ঞেস করল, আর ইউ শিওর? কোনো সমস্যা হচ্ছে না তো? ইসরাত চোখ তুলে তাকাতেই নাক চিরে লেবু পাতার ঘ্রাণ প্রবেশ করল। ঢোক গিলে শ্বাস ফেলল। ঠোঁটে ক্ষীণ হাসি ঝুলিয়ে বলল, আমি ঠিক আছি, চিন্তা করবেন না।